এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ডাইজেস্ট সিস্টেমের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট 1 নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা বেসিক আলোচনা করা হয়েছে এবং কতগুলি পার্ট নিয়েও আমরা আলোচনা করেছি। ডাইজেস্টিভ সিস্টেম মানে আমাদের পরিপাক তন্ত্র। তবে দেখা যাও কি কি রয়েছে আজকে। দেখো আগের ক্লাসে কি কি পড়েছি একটুখানি আমি বলে দিচ্ছি। এটা আমাদের গ্রাসনালী, তার মানে এখানে আমাদের মুখ থাকবে, এখানে দিয়ে খাবার প্রবেশ করবে। তারপরে এখানে খাবার আসলো, তারপরে এখানে থাকবে আমাদের পাকস্থলী। পাকস্থলীর সঙ্গে যুক্ত থাকে আমাদের লিভার, এবং এই লিভারের সাথে এই পাশে লিভারের এই অংশে থাকে অগ্নাশয় পাতার মতো একটা অংশ, এবং তারপরে যুক্ত থাকে এরকম নাড়িভুঁড়ি আর একটা অংশ। সেই অংশটাকেই আমরা বলি ক্ষুদ্রান্ত, এবং এই ক্ষুদ্রান্তের ওপর পাশে এইভাবে থাকে বৃহতন্ত্র। এই হলো আমাদের মেইন গঠন। এর আগের ক্লাসে আমরা মুখ, দাঁত এবং পাকস্থলী নিয়ে আলোচনা করেছি। এখন নেক্সট যে পোর্শনগুলো রয়েছে সেই পোর্শনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা পূর্বের ক্লাসটি দেখোনি অবশ্যই দেখবে, তাহলে কি দুটোর সাথে লিঙ্ক করতে পারবে। সবার প্রথমেই আমরা আলোচনা করব আজকে আমরা লিভার নিয়ে। লিভার হলো যকৃৎ। লিভার সবসময় প্রত্যেক পরীক্ষায় আসে যে আমাদের দেহের ভেতরে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অ্যান্সার হবে তোমাদের লিভার। তাহলে মানব দেহের ভেতরে সবচেয়ে বড় গ্রন্থির নাম হলো লিভার। তাহলে লিভারের এখান থেকে বেসিক কোশ্চেন জিজ্ঞেস করে যে লিভার কি ধরনের কোষ দিয়ে তৈরি হয়? লিভার তৈরি হয় হেপাটোসাইট কোষ দিয়ে। তাহলে লিভারের মেইন ফাংশনটা কি একটু বলে রাখি। প্রথমে দেখো আমাদের কি পাকস্থলী ছিল, পাকস্থলীর মেইনলি কাজ ছিল কি? পাকস্থলী হলো প্রোটিন জাতীয় খাবার পরিপাকে সাহায্য করতো গেল। আর মুখ আমাদের মাউথ মেনলি কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিপাকে সাহায্য করতো। তাহলে কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিপাকে মেনলি সাহায্য করে হলো মুখ, আর প্রোটিন জাতীয় খাবার সাহায্য করে পাকস্থলী। কিন্তু পাকস্থলীতে খাবারের সম্পূর্ণ স্তর ডাইজেস্ট হয় না, তখন কি করতে হয়? তখন সেই জায়গায় ডাইজেস্ট না হলে সেই খাবারগুলো আমাদের ক্ষুদ্রান্তে চলে আসে, তখন ক্ষুদ্রান্ত বাকিটা কি ডাইজেস্ট করে, এরপরে 100% কমপ্লিট হয়। এরপরে বৃহতন্ত্র শাস্ত্র রয়েছে, বৃহতন্ত্রের সাহায্যে বাইরের যে অবশিষ্ট যে অংশগুলো রয়েছে সেগুলো বের করে দেয়, আর কিছু কিছু ডাইজেস্টের কাজ করে। এই হলো বৃহতন্ত্রের কাজ। আর তাহলে লিভার আর অগ্নাশয়ের কাজ কি সেটাই আমাদের আজকে জানার বিষয়। লিভার মেনলি কি করে? টক্সিক জাতীয় যে রয়েছে সেটা জিনিসটা কোথায় আসে? লিভারে আসে। তাহলে এখানে থেকে পরীক্ষা আসবে যে এই যে লিভার রয়েছে, লিভার কি ধরনের কোষ দিয়ে তৈরি হয়? লিভার হলো হেপাটোসাইট কোষ দিয়ে তৈরি হয়। এর সঙ্গে তোমরা জেনে রাখো আমাদের দেহের কোন অঙ্গ সবচেয়ে বেশি দ্রুত বিভাজিত হয়? অ্যান্সার হবে লিভার বা যকৃৎ। যকৃৎ সবচেয়ে দ্রুত বিভাজিত হয়। যকৃতের যদি কোনো অংশ কেটে দেওয়া যায় সেই যকৃৎ সহজেই পুনর্নির্মাণ হয়, কারণ কি এর কোষ বিভাজন ক্ষমতা দ্রুত। তাহলে এখান থেকেও পরীক্ষায় আসবে যে আমাদের দেহের কোন অঙ্গের কোষ বিভাজন ক্ষমতা দ্রুত? অ্যান্সার তোমাকে করতে হবে লিভার। আশা করি বোঝা গেল। এখন এইখান থেকে একটা প্রশ্ন জাগে, কারো যদি লিভার সিরোসিস হয়ে যায়, মানে লিভার পায়ে বড় হয়ে গেল ড্যামেজের পথে, মানে অ্যালকোহল কেউ পান করছে, লিভার সিরোসিস হবে। আর অ্যালকোহল পান করার ফলে কি হবে? অনেকে মনে করতে পারে অ্যালকোহল পান করার ফলে আমাদের লিভার তো দ্রুত কোষ বিভাজিত কোষ আবার সুস্থ হয়ে যাবে, কিন্তু সেটা হয় না। কারণ কি অ্যালকোহল প্রত্যেক মানে কনজিউম করার ফলে অ্যালকোহল কি একটা টক্সিক জাতীয় উপাদান, সেটা কোথায় আসবে? এফেক্ট করবে লিভারে এসে এফেক্ট করবে। আর অ্যালকোহল টক্সিক জাতীয় উপাদান হওয়ার জন্য কি করে? লিভারের যে সেল রয়েছে সেই লিভারের সেলগুলোকে মানে মৃত্যু ঘটাতে সাহায্য করে। লিভার সেলগুলো মৃত্যু হয়ে গেলে কি হবে? তখন লিভারের সেল থেকে আর কি বিভাজিত হবে না, কোষ বিভাজন হবে, তখন কি লিভারের কোষ বিভাজন ক্ষমতা কমে যাবে। আশা করি বোঝা গেল। তাহলে ওইটার সঙ্গে তোমরা মিলাবে না। এমনি যদি সুস্থ লিভার হয় তখন তার কোষ বিভাজন ক্ষমতা দ্রুত। লিভারের আনুমানিক ওজন হলো 1.5 থেকে 2 কেজি। আর মেলদের ওজন খানিকটা বেশি হয় 1.5 কেজি, আর ফিমেলদের দেহের যে লিভার রয়েছে তার ওজন 1.4 কেজি। লিভার নিয়ে পড়াশোনা করাকে বলা হয় হিপাটোলজি। তো লিভারের মধ্যে কি কি অংশ রয়েছে? লিভারের অন্যতম অংশ হলো পিত্তথলি। পিত্তথলি আর পিত্তরস। পিত্তরস কি? এটা থেকে তোমাদের সবচেয়ে গন্ডগোল, এটা সবার প্রথমে বলে রাখি। পিত্তরস পরীক্ষা যদি জিজ্ঞেস করে পিত্তরস কোথা থেকে উৎপন্ন হয়, অ্যান্সার করবে তোমরা লিভার থেকে। লিভার। ক্লিয়ার? অনেকে ভাবে পিত্তরস পিত্তথলি থেকে উৎপন্ন হয়, পিত্তরস পিত্তথলি থেকে উৎপন্ন হয়, পিত্তরস উৎপন্ন হয় লিভার থেকে, এবং পিত্তরসটা স্টোর হয় এই পিত্তথলিতে। যখন স্টোরে অতিরিক্ত হয়ে যায় তখন আবার সেটা ক্ষুদ্রান্তে চলে আসে, সেখানে হয় হজমের কাজে সাহায্য করে। এটা নিয়ে আলোচনা করব। তাহলে বোঝা গেল। তাহলে পিত্ত এখান থেকে আমাদের প্রথমে প্রত্যেক পিত্তথলি থেকে পিত্তথলির মধ্যে স্টোর হয় কি? পিত্ত। আর পিত্ত উৎপন্ন হয় কোথায়? লিভারে। তাহলে পিত্তর যে কালার রয়েছে সেই কালারটা কিরকম? পিত্তর কালার হলো হালকা হলুদ এবং সবুজ বর্ণের। পিত্ত হলো ক্ষারীয় টাইপের, এর জন্য এর পিএইচ এর মান 7 থেকে বেশি। যদি পিএইচ এর মান 7 থেকে বেশি হয় এটাকে বলে ক্ষারীয়। পিএইচ একটা স্কেল রয়েছে যেটা 0 থেকে 14 পর্যন্ত কাউন্ট করা হয়, 0 থেকে 14। আর যদি মাঝখানে থাকে 7 এর সমান হয় পিএইচ এর ভ্যালু, তখন সেটা ক্ষারীয় নয়, অ্যাসিড নয়। আর 7 এর যদি কম হয়ে যায় সেটা হলো অ্যাসিড।
আর 7-এর চেয়ে যদি বেশি হয়ে যায় তখন সেটাকে বলে ক্ষার। দেখো পিত্তের পিএইচ এর মান 7.6, মানে 7-এর চেয়ে বেশি, এটা ক্ষারীয় টাইপের, এর থেকে বোঝা গেল। প্রতিদিন সাধারণত একজন মানুষের দেহের থেকে 500 থেকে 1000 ml বাইল সিক্রেট হয় একদিনে। তাহলে বাইল জুস, পিত্তরস কি দিয়ে তৈরি হয়? এখন এখান থেকে পরীক্ষায় জিজ্ঞেস করবে। পিত্তরস তৈরি হয় ওয়াটার, সল্ট, কোলেস্টেরল, ফসফোলিপিড এবং বাইল জুস। তার মানে পিত্তরসের মধ্যে এই মেনলি উপাদানগুলো থাকে। তাহলে ওয়াটার সবচেয়ে বেশি পরিমাণে থাকে, আর এখানে সল্ট পাওয়া যায়, সেটা হলো বাইকার্বনেট এবং গ্লাইকোলেট, এবং কোলেস্টেরল পাওয়া যায়, ফসফোলিপিড, এবং এখানে দুজনের রঞ্জক পদার্থ থাকে, যেটা বিলিরুবিন আর বিলুভার্ডিন। তাহলে পরীক্ষায় আসতে পারে বিলিরুবিন কোথায় পাওয়া যায়? লিভার। এই বিলিরুবিনের জন্যই একদম রিলেটেড একটা ডিজিজ, যেটাকে আমরা বলি জন্ডিস। লিভার যখন ম্যাল ফাংশন করে, ঠিকঠাক কাজ করে না, তখন এই বিলিরুবিনের পরিমাণ দেহের মধ্যে বেড়ে যায়, তখন দেহ সারা হলুদ বর্ণ ধারণ করে। এর জন্য দেহ তখন সেই হলুদ বর্ণ ধারণ করবে, লিভার রিলেটেড একটা প্রবলেম সৃষ্টি হবে, তখন সেটাকে বলা হয় জন্ডিস রোগ। জন্ডিস আসলে সিমটম, অনেক রোগের ক্ষেত্রে জন্ডিস দেখতে পাওয়া যায়, এটা মেনলি লিভারের সঙ্গে রিলেটেড। তাহলে বোঝা গেল। তাহলে বাইল জুসের মধ্যে রয়েছে বিলিরুবিন, বিলিরুবিনের কালার কি? ইয়েলো, আর বিলুভার্ডিনের কালার হলো সবুজ। তাহলে বাইল জুস কি নিয়ে গঠিত? ওয়াটার, সল্ট, কোলেস্টেরল, ফসফোলিপিড এত। আর বাইল জুসের পিএইচ হলো 7.6, এবং বাইল জুসের লবণ পাওয়া যায়, সেটা হলো বাইকার্বনেট লবণ এবং গ্লাইকোলেট লবণ। এখন এখান থেকে একটা প্রশ্ন আছে, বাইল জুস কি একটা এনজাইম? বাইল জুস কিন্তু এনজাইম নয়। এখন মনে মতো কেন এনজাইম নয়? এ তো আমাদের ডাইজেস্টে সাহায্য করে। এনজাইম নয়, বাইল জুস মেনলি ডাইজেস্টে অংশগ্রহণ করে, কিন্তু বাইল জুসের মধ্যে থাকা যে সল্ট রয়েছে এই মেনলি ডাইজেস্টে ভূমিকা পালন করে। তাহলে বাইল জুস আমাদের কি করে? বাইল জুস আমাদের ফ্যাট জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। তাহলে ফ্যাট জাতীয় খাবার, ফ্যাটের অণুগুলো সাধারণত মনে করো বড় বড় থাকে, এই বড় বড় অণুগুলিকে ভেঙে ছোট ছোট অণুতে পরিণত করে, যাকে আমরা বলি ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাট থেকে যে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হয়, এই উৎপন্ন করাতে এই লবণগুলো সাহায্য করে। আশা করি বোঝা গেল। তাহলে এখান থেকে তোমরা মনে রাখবে, তাহলে ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হলো, এখানে কিন্তু বাইল জুসটা এনজাইম হিসেবে কাজ করে, বাইল জুসে থাকা সল্টটা এখানে এনজাইমের রূপে কাজ করলো। এই যে বড় অণু ফ্যাট, এটাকে ভেঙে ছোটতে পরিণত করা, এটাই হলো কি বাইল জুসের অন্যতম প্রধান কাজ। এবার দেখো এখানে একদম কাজগুলো ডিটেলসে আমরা আলোচনা করবো। এখন লিভারের কাজ হলো ব্লাড সুগার এবং অ্যামিনো অ্যাসিডের মাত্রা দেহে বজায় রাখতে সাহায্য করে। 5-বিনোজেন প্রোটিন, প্রথম বিন প্রোটিন, এই প্রোটিনের নাম তোমরা কোথায় শুনেছ? রক্ত যেখানে জমাট বাঁধে, আমাদের রক্ত জমাট বাঁধতে গেলে কিছু প্রোটিনের প্রয়োজন হয়, সেটি হলো 5-বিনোজেন প্রোটিন এবং প্রথম বিন প্রোটিন। সেই রক্ত জমাট বাঁধার উপাদান, সেই প্রোটিনের উৎপাদন হয় আমাদের লিভারের মধ্যে। লোহিত রক্তকণিকা ধ্বংস হয় লিভারে। দেখো লোহিত রক্তকণিকা এখান থেকে আমার বইয়ের মতো লাগতে প্লিহাতেও ধ্বংস হয়, তাই লোহিত রক্তকে তোমরা এখান থেকে মনে রাখবে, প্লিহাতেও ধ্বংস হয় আর আমাদের লিভারেও ধ্বংস হয়, কিন্তু সবচেয়ে বেশি ধ্বংস হয় প্লিহাতে। এই জন্য প্লিহাকে বলা হয় লোহিত রক্তকণিকার কবরস্থান, আরবিসির কবরস্থান। তাহলে বোঝা গেল। তাহলে লোহিত রক্তকণিকার পরীক্ষা যদি কোথায় ধ্বংস হয় পরীক্ষা আসে, তোমরা মনে রাখতে পারো লিভারেও ধ্বংস হয়, কিন্তু প্লিহাতে সবচেয়ে বেশি ধ্বংস হয়। দুটো থাকলে অপশন তোমরা প্লিহাই টিক করবে, এই জন্য প্লিহাকে বলা হয় আরবিসির কবরখানা। আর এছাড়াও বিভিন্ন ধরনের ভিটামিন এবং সঞ্চয় করতে সাহায্য, সেই ভিটামিনগুলি হলো ভিটামিন এ এবং ডি। এর সঙ্গে মনে রাখো যে লিভার রয়েছে, লিভার থেকে হেপারিন উৎপন্ন হয়। তাহলে পরীক্ষা তোমাদের মনে রাখতে পারে হেপারিন কি কাজে লাগে আমাদের দেহের মধ্যে যে রক্ত প্রবাহিত হয়, রক্ত কি কোনো সময় জমাট বাঁধে? রক্ত কিন্তু জমাট বাঁধে না। কেন জমাট বাঁধে না? রক্তের মধ্যে হেপারিন থাকে, এর জন্য রক্ত জমাট বাঁধে। সেই হেপারিনের উৎপন্ন করতে সাহায্য করে আমাদের এই লিভার। ডিটক্সিফিকেশনে সাহায্য করে। ডিটক্সিফিকেশন মানে কি? মনে করো অ্যালকোহল টক্সিক উপাদান। সবসময় মনে খাবার খাওয়ার পর টক্সিক উপাদানগুলো কোথায় চলে আসে? লিভারের মধ্যে কিন্তু চলে আসবে। কেউ বিষ খেলো, সেই বিষের উপাদান কোথায় আসবে? লিভারে চলে আসবে। এর জন্য কেউ যদি বিষ খেয়ে মরে, মনে রাখবে তার পোস্টমর্টম করার সময় কাকে প্রথমে টেস্ট করা হয়? লিভারকে টেস্ট করা হয়। তাহলে আশা করি এটা বোঝা গেল। তাহলে ডিটক্সিফিকেশনে সাহায্য করে এই লিভার। এখন মনে করো অ্যালকোহল টক্সিক উপাদান। তাহলে অ্যালকোহল যদি অতিরিক্ত পরিমাণে সেবন করা হয়, গ্রহণ করা হয়, তাহলে কি হবে? লিভারের কোষগুলো ড্যামেজ হবে, আর লিভারের কোষগুলো ড্যামেজ হলে লিভার কাজ করতে, ফাংশন করতে কি ব্যর্থ হবে। এই তখন যে লিভারটা ডিটক্সিক হয়ে গেল, সেটাকে ডিটক্সিক করতে সাহায্য করে আমাদের এই লিভার। এছাড়াও অন্যতম কাজ হলো ইউরিয়া উৎপন্ন করা। আমাদের যে অ্যামোনিয়া উৎপন্ন হয়, সেই অ্যামোনিয়া ভেঙে ইউরিয়া উৎপাদন করা, এই প্রক্রিয়াতে লিভার সাহায্য করে। তাহলে পরীক্ষায় আসবে যে অ্যামোনিয়া ভেঙে যে ইউরিয়া উৎপন্ন হয়,
এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, এটার নাম রয়েছে, এগুলো অর্নিথিন চক্র। অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হওয়া, অর্নিথিন চক্র। তাহলে অর্নিথিন সাইকেল কোথায় সম্পাদিত হয় পরীক্ষায় যদি তোমাকে জিজ্ঞেস করে, অ্যান্সার হবে লিভারের মধ্যে সম্পাদিত হয়। তাহলে অর্নিথিন চক্র আসলে কি? ইউরিয়া উৎপন্ন করার প্রক্রিয়া। এবার আমরা পড়বো অগ্নাশয় নিয়ে। অগ্নাশয় দেখতে এটা আমাদের দেখো লিভারের সঙ্গে যুক্ত থাকে, একটা পাতার মতো অংশ, সেটাই এই জন্য পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে অগ্নাশয় দেখতে কিরকম। অগ্নাশয় দেখতে অনেকটা পাতার মতো। এই গ্রন্থটি ক্ষুদ্রান্তের কোথার সঙ্গে যুক্ত থাকে? ডিউডিনামের সঙ্গে যুক্ত থাকে। এটা নিয়ে পরে আসছি। এবং তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই অগ্নাশয় এর আবিষ্কার কে করেছিলেন? আইহেল্ট অফ ল্যাঙ্গারহেন্স। এই ল্যাঙ্গারহেন্সের নাম আমরা কোথায় পড়েছি? হরমোন চ্যাপ্টারে পড়েছি। এই যে প্যানক্রিয়াস রয়েছে, অগ্নাশয় রয়েছে, অগ্নাশয় 4টি অংশে ভাগ করা হয় সেল অনুযায়ী। সেটাকে বলা হয় আলফা কোষ, বিটা কোষ, আর ডেল্টা কোষ, আর এফ সেল। মেইনলি আলফা, বিটা এবং গামা কোষ থেকে, অগ্নাশয়ের আলফা, বিটা, গামা কোষ থেকে হরমোন উৎপন্ন হয়, মনে রাখবে হরমোন। বিটা কোষ থেকে যেমন ইনসুলিন হরমোন উৎপন্ন হয়, ইনসুলিন। আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন উৎপন্ন হয়, গ্লুকাগন। সোমাটোস্টেটিন হরমোন উৎপন্ন হয় ডেল্টা থেকে, সোমাটোস্টেটিন। তাহলে বিভিন্ন ধরনের হরমোন উৎপন্ন হয় কোথা থেকে? প্যানক্রিয়াস থেকে। হরমোন কোথা থেকে ঘুরতে হয় সাধারণত আমরা জানি? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন উৎপন্ন হয়। তাহলে গেল। আরেকটা যেখানে যে সেল রয়েছে এফ সেল বলা হয়, এখান থেকে উৎপন্ন হয় মেইন এনজাইমগুলি। সেই এনজাইমই খাবার পরিপাকে সাহায্য করে। এর জন্য তাহলে এনজাইম পরীক্ষা আসছে কোথা থেকে উৎপন্ন হয়? এনজাইম উৎপন্ন সাধারণত বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে এফটা থেকে বহিঃক্ষরা হিসেবে কাজ করে, বহিঃক্ষরা। তাহলে এখান থেকেই পরীক্ষা আসে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। কেন? অগ্নাশয়ের কিছু কিছু গ্রন্থি অন্তঃক্ষরা রূপে কাজ করে, অন্তঃক্ষরা হওয়ার তো সেখান থেকে হরমোন উৎপন্ন হয়। আর কিছু কিছু গ্রন্থি এনজাইম উৎপন্ন করে যা খাবার পরিপাকে সাহায্য করে। এই অন্তঃক্ষরা আর বহিঃক্ষরার সংমিশ্রণে তৈরি হয় অগ্নাশয়। এর জন্য অগ্নাশয়কে বলা হয় মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। এটাও পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে আমাদের দেহের নিচের কোন অঙ্গটি মিশ্র গ্রন্থি? অ্যান্সার হবে অগ্নাশয়, মিশ্র গ্রন্থি। তাহলে অগ্নাশয় কি আবিষ্কার বললাম, প্রত্যেকটা সেলের আমরা কাজ বলে দিলাম। এবং অগ্নাশয় থেকে যে এনজাইম গুলো উৎপন্ন হয় সেগুলি হলো অ্যামাইলেজ এনজাইম, লাইপেজ এনজাইম, ট্রিপসিন এনজাইম। অ্যামাইলেজ এনজাইম মেলে কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করে। কার্বোহাইড্রেট মেলে যে স্টার্চ থাকে সেই স্টার্চ পরিপাকে সাহায্য করে। কার্বোহাইড্রেট থেকে স্টার্চ পরিপাকে, স্টার্চ থেকে কার্বোহাইড্রেট একটা প্রকার হলো স্টার্চ, সেই স্টার্চ থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। গ্লুকোজ একটা সিম্পল ফর্ম খাবারে, GLUCO। আর লাইপেজ কি কাজ করে? লাইপেজ হলো আমাদের যে ফ্যাট রয়েছে, ফ্যাট পরিপাকে সাহায্য করে, ফ্যাট। তাহলে লাইপেজ ফ্যাট জাতীয় খাবার থেকে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে, ফ্যাটি অ্যাসিড। ট্রিপসিন মেনলি প্রোটিন জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে, প্রোটিন। প্রোটিন থেকে পেপটন উৎপন্ন করতে সাহায্য করে। এগুলি হলো আমাদের অগ্নাশয়ের কাজ। এবার আমরা বলবো স্মল ইন্টেস্টাইন, মানে ক্ষুদ্রান্তের কাজ। তাহলে ক্ষুদ্রান্তের কাজ কি? ক্ষুদ্রান্তে 3টি অংশ থাকে। আর কি কি অংশ থাকে সেটা বলে রাখি। ডিওডিনাম, জেজুনাম আর ইলিয়াম। এই যে ক্ষুদ্রান্ত আমরা লক্ষ্য করছি যে হলুদ পোর্শনটা, সেই হলুদ পোর্শনে রয়েছে ডিওডিনাম অংশ। ক্ষুদ্রান্তে 3টি অংশ, ডিওডিনাম, জেজুনাম আর ইলিয়াম। এই যে নীল নীল পোর্শন সেটা হলো জেজুনাম, আর একটা পিঙ্ক পিঙ্ক কালার আছে সেটা হলো ইলিয়াম। এই 3টি অংশ নিয়ে তৈরি হয় আমাদের ক্ষুদ্রান্ত। আমাদের মধ্যে কনফিউশন আছে ক্ষুদ্রান্ত বড় না বৃহতন্ত্র বড়। মনে রাখবে ক্ষুদ্রান্ত বৃহতন্ত্রের তুলনায় বড়। ক্ষুদ্রান্তের লেন্থ হলো 5.7 মিটার। তাহলে পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করে যে পরিপাক নালীর মধ্যে রয়েছে আমাদের পরিপাক নালীর সবচেয়ে বড় অংশের নাম কি? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত কি কি নিয়ে তৈরি হয়? ডিওডিনাম, জেজুনাম এবং ইলিয়াম, এই 3টি অংশ। এই যে ডিওডিনাম অংশ তোমরা দেখতে পাচ্ছ হলুদ পোর্শনটা, একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে সেই উপরের অংশটা, সেই নাড়িভুড়ি যে প্যাটার্ন তার উপরের অংশটা হচ্ছে ডিওডিনাম, আর মাঝখানে থাকে জেজুনাম, সবার নিচে থাকে ইলিয়াম। এই হলুদ পোর্শন যাকে আমরা বলি ডিওডিনাম, এই ডিওডিনামের সঙ্গেই আসলে আমাদের লিভারের সংযোগ রয়েছে, লিভারের সংযোগ। আর এর সাথেই আমাদের রয়েছে অগ্নাশয়ের সংযোগ, অগ্নাশয়, যে আমি পূর্বেই তোমাদের আলোচনা করলাম। তাহলে আমাদের ক্ষুদ্রান্তের ডিওডিনামের সঙ্গে কোন কোন অঙ্গ জুড়ে রয়েছে? লিভার, অগ্নাশয়, আর দেখো উপরে পাকস্থলীও জুড়ে রয়েছে। কিন্তু তার মানে
তিন টাইপের অঙ্গ একসাথে কানেকশন কোথার সঙ্গে রয়েছে? ক্ষুদ্রান্তের সঙ্গে রয়েছে। তাহলে ক্ষুদ্রান্তে কি হয়? ক্ষুদ্রান্তে যে ডিওডিনাম পোর্শনটা দেখতে পাচ্ছ, এই ডিওডিনাম পোর্শনের অংশে তিনটে অংশ যুক্ত রয়েছে, আর তিনটে আমাদের থেকে কি হয়, খাবার পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে আসবে। ক্ষুদ্রান্তে আসার পরে এই কি হবে, এই তিনটি যে আমাদের অঙ্গ রয়েছে লিভার, অগ্নাশয়, এখান থেকে যে এনজাইম গুলো রয়েছে এই এনজাইম গুলো তখন চলে আসবে খাবার হজম করার জন্য। আশা করি বোঝা গেল। তাহলে খাবার হজম করার মেইনলি কোথায় সম্পাদিত হয়? ক্ষুদ্রান্তের ডিওডিনাম অংশে। তাহলে এর থেকে বোঝা গেল অগ্নাশয় কোথা থেকে? অগ্নাশয় থেকে তো অগ্নাশয় রস উৎপন্ন হয় যা খাবার পরিপাকে সাহায্য করে। অগ্নাশয় রস উৎপন্ন হয় অগ্নাশয় থেকে। আর লিভার থেকে উৎপন্ন হয় পিত্তরস। তাই পিত্তরস এই দুটো তো উৎপন্ন হলো, তাহলে এদের মেন কাজ কোথায় করলো? কাজ করলো আমাদের ডিওডিনাম অংশে এসে। তাহলে অগ্নাশয় রস কিছু খাবার পরিপাক করবে, পিত্তরস খাবার পরিপাকে সাহায্য করবে, তারপর সেই খাবারটা কি সরল উপাদানে পরিণত হবে, তারপর যে অবশিষ্ট অংশ আমাদের বৃহতন্ত্রে আসবে। তাহলে এইখান থেকে তোমরা মনে রাখবে, তাহলে মেইন কাজ কোথায় সম্পাদিত হয়? অগ্নাশয়ের আমাদের ডিওডিনাম অংশের মধ্যে। তাহলে মেইনলি অগ্নাশয় পিত্তরসের মধ্যে কিন্তু এমনি অগ্নাশয় এবং পিত্ত মেইন কিন্তু হজম হয় না। হজম কোথায় হয়? মেইন ডিওডিনাম অংশের মধ্যে ক্ষুদ্রান্তে। এটাই পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করবে, ক্ষুদ্রান্তের কোন অংশের মধ্যে হজম ক্রিয়া সম্পাদিত হয়? ডিওডিনাম অংশের মধ্যে। আর ডিওডিনাম অংশের মধ্যে কি হয়? পিত্তরস আর অগ্নাশয় মিলিত হয়, বা পিত্তরস গুলো চলে আসে। পিত্তরস যে টাইপের খাবার হজম করে সেটা হজম করে। অগ্নাশয় থেকে যে রসটা, সেই অগ্নাশয়ের রস চলে আসে, সেটা যে টাইপের খাবার হজম করে সেই টাইপের খাবারগুলো হজম করে নেয়। এইভাবে কাজ হয়। এই ডিওডিনাম অংশের দৈর্ঘ্য হলো 20 থেকে 25 সেন্টিমিটার। এর ডিওডিনামের পরের অংশ রয়েছে জেজুনাম, যা পাচন ক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে এবং মানবদেহের শোষণে সাহায্য করে, যার লেন্থ 2.5 মিটার। ক্লিয়ার? শোষণ মানে কি? আমাদের খাবার থেকে যে পুষ্টি পদার্থ উৎপন্ন হলো সেই পুষ্টি পদার্থ তো দেহের মধ্যে ফিরিয়ে দিতে হবে বিভিন্ন কোষে কোষে। সেই কোষে কোষে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয় এই জেজুনাম অংশের মধ্যে দিয়ে। ক্লিয়ার? এছাড়াও কিছু পাচন করে এরা, সেগুলি কি কি পাচন করে মানে কি? তাহলে পাচন করার জন্য কিছু এনজাইম নির্গত হবে, সেটা কোথায় পাওয়া যাবে? জেজুনামের মধ্যে। সেগুলো হলো ইরেপসিন, লাইপেস, মল্টেস এবং সুক্রেস, এগুলো এনজাইম। তাহলে এই এনজাইমগুলো কি করে? বিভিন্ন ধরনের খাবার পরিপাকের সাহায্যে ইরেপসিন করে প্রোটিনকে পেপটনে পরিণত করতে, আর পেপটন থেকে পরিণত হয় অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিড আসলে কি? প্রোটিনের একটা সরলতম উপাদান। আবার লাইপেস কি করবে? লাইপেস ফ্যাট জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন সাহায্য করে। মল্টেস কি করে? আমাদের খাবারের একটা প্রকার রয়েছে মল্টোস থেকে গ্লুকোজ উৎপন্ন সাহায্য করে। সুক্রেস কি করে? সুক্রোজ থেকে ফ্রুক্টোজ, আমরা যে আখের রস খাই, আখের মধ্যে রয়েছে সুক্রোজ, সেই সুক্রোজকে কি ডাইজেস্ট করে ফ্রুক্টোজে পরিণত করতে সাহায্য করে সুক্রেস এনজাইম। এগুলো কোথায় সম্পাদিত হয়? এগুলো সবই জেজুনামের মধ্যে। জেজুনাম কোথায়? ক্ষুদ্রান্তের মাঝখানের অংশ। এরপর রয়েছে ইলিয়াম পার্টের দৈর্ঘ্য হলো 3.5 মিটার। এটা খাবার শোষণে সাহায্য করে এবং আত্তীকরণেও সহায়তা করে। শোষণ তো বোঝা গেল। আত্তীকরণ মানে কি? আমরা যে খাবার খেয়ে পুষ্টিরস থাকবে, সেই পুষ্টি থেকে শক্তি উৎপন্ন করতে সাহায্য করবে হলো এই ইলিয়াম। তাহলে এখান থেকে পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করবে ডিওডিনাম, জেজুনাম ও ইলিয়াম, এই তিনটের মধ্যে সবচেয়ে দৈর্ঘ্য কার বেশি? অ্যান্সার হবে ইলিয়ামে, যার দৈর্ঘ্য হলো 3.5 মিটার। আর সবচেয়ে কম হলো ডিওডিনামে, যার দৈর্ঘ্য 20 থেকে 25 মিটার। টোটাল যে নাড়ি ভুঁড়িওয়ালা অংশটা রয়েছে যাকে আমরা ক্ষুদ্রান্ত, তার লেন্থ হলো 5.7 মিটার। আশা করি বোঝা গেল। নেক্সট হলো বৃহতন্ত্র। মানে লার্জ ইনস্টাইন, নামে বড় কিন্তু এর লেন্থ কিন্তু ছোট। আসলে এই যে বৃহতন্ত্র নামকরণ করা হচ্ছে কিসের জন্য? ডায়ামিটারের উপর ভাগ করে। এর ডায়ামিটারটা বড় হয় ক্ষুদ্রান্তের তুলনায়। ক্ষুদ্রান্তের ডায়ামিটারটা ছোট হয়, এর ডায়ামিটারটা বড়। ডায়ামিটার মানে এই যে গোল পোর্শনটা থাকবে সেটা বড় হয়, এর জন্য এর নাম হচ্ছে বৃহতন্ত্র। লেন্থ অনুযায়ী হয়নি, ডায়ামিটার অনুযায়ী কিন্তু নামকরণ করা হয়েছে। এটি কি নিয়ে অংশ নিয়ে গঠিত হয়? যেগুলো সিকাম এবং কোলন দিয়ে তৈরি হয় এই অংশটা। তাহলে এর কাজ কি? এর মেইন কাজ হলো অপাচ্য খাদ্য থেকে, তার মানে কি ক্ষুদ্রান্ত কিছু খাবার ডাইজেস্ট করে ফেললো, সেই ডাইজেস্ট হওয়ার পর যে সমস্ত অপাচ্য খাদ্য রয়েছে সেই খাদ্য থেকে জল এবং কি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম শোষণে সাহায্য করে। এই যে জল এবং ম্যাগনেসিয়াম শোষণ পুষ্টি পদার্থ থেকে সেই শোষণ করার প্রক্রিয়াটাকেই বলা হয় ইলেকট্রোলাইসিস। এটা আমাদের দেহের বিভিন্ন কাজে লাগবে। আবার কঠিন বর্জ্য পরিণত করতে সাহায্য করে, আমাদের যে মল উৎপন্ন হয় সেই মল উৎপন্ন করতে সাহায্য করে এটা। কিছু ভিটামিনও উৎপন্ন হয়, এ ডি ই কে প্রভৃতি ভিটামিন বৃহতন্ত্র থেকে উৎপন্ন হয়। এছাড়াও এখানে কি হয়? এখানে বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া থাকে, কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে যা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। তাহলে বৃহতন্ত্রের মধ্যে কিছু ভালো ব্যাকটেরিয়াও পরিলক্ষিত হয়, সেই ব্যাকটেরিয়াগুলো জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। তাহলে আশা করি বোঝা গেল। এটাই হলো বৃহতন্ত্র। তাহলে বৃহতন্ত্রের শেষ অংশ কি? বৃহতন্ত্রের শুরু হয় দেখো সিগময়েড কোলন এবং শেষে দেখতে পাওয়া যায় রেকটাম। এই রেকটামের নাম হলো মলাশয়। মলাশয়ের কাজ কি? তাহলে মলাশয় হলো আমাদের যে
খাবার বিপাক টেপাক হয়ে গেল, অবাঞ্ছিত পদার্থ যাকে আমরা মল বলি, সেই মলটা এখানে সঞ্চিত হয়। তাহলে আশা করি বোঝা গেল মল কোথায় সঞ্চিত হয়, মল সঞ্চিত হয় মলাশয়ে, মল সঞ্চিত হয়। তাহলে এটা তো বোঝা গেল মল সঞ্চিত হয় মলাশয়। এরপরে এর এখানে থাকে একটা স্ফিংটার নামে অংশ, স্ফিংটার, স্ফিংটার। এই স্ফিংটার যখন মনে করো আমাদের মল নির্গমন করতে হয়, প্রেসার করে এটা খুলে যায়, সেক্ষেত্রে আমাদের মল নির্গত, এই স্ফিংটারের উপরেই কিন্তু স্ফিংটার যদি ঠিকঠাক কাজ না করতো যখন তখন আমাদের মল নির্গত হয়ে যেত। আশা করি বোঝা গেল। এখান থেকে আরেকটা রিলেট আছে অ্যাপেন্ডিক্স। তাহলে অ্যাপেন্ডিক্স কিসের অংশ? বৃহতন্ত্রের অংশ। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। তাহলে অ্যাপেন্ডিক্সের কাজ কি? অ্যাপেন্ডিক্স তেমন কোনো ডাইজেস্টের ভূমিকা নেই, তাই এর জন্য অনেক সময় অ্যাপেন্ডিক্সের ব্যথা সৃষ্টি হয়। বিভিন্ন তেল মশলাজাত খাবার এখানে চলে আসলে অনেক সময় তখন ব্যথা সৃষ্টি হয়, তখন এই সময় অ্যাপেন্ডিক্সকে অপারেশনও করতে হয়। তাহলে অ্যাপেন্ডিক্স আমাদের দেহের হজমে সাধারণত অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় না। তাহলে এই হলো বৃহতন্ত্রের কাজ। তাহলে বৃহতন্ত্রের কাজ তোমরা বুঝতে পারলে, এতেই আমাদের যে পরিপাক তন্ত্র হলো ওটাটা শেষ হলো। ফার্স্ট পার্ট দেখবে, তারপরে সেকেন্ড, তাহলে বুঝতে তোমাদের সহজ হবে। তাই যদি কোনো অংশে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হবে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।